আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা এর আগের ক্লাসে কোয়ান্টাম সংখ্যা দেখেছিলাম 4 প্রকার, তার মধ্যে আলোচনা করেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বা কাকে বলছে? আমরা একে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা কিছু সুনির্দিষ্ট উপস্তরে বিভক্ত থাকে। এই উপস্তরগুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আরেকবার যদি বলি, প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা কিছু সুনির্দিষ্ট উপস্তরে বিভক্ত থাকে। এই উপস্তরগুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এবার এটা সম্পর্কে কিছু তথ্য দেখব। প্রথমে দেখব আবিষ্কারক। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আসলে আবিষ্কার কে করছে? আবিষ্কার করছে সমারফিল্ড। তাহলে আবিষ্কারকের নাম আমরা কি বললাম বলতো? সমারফিল্ড। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে সমারফিল্ড। প্রকাশ, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা আমরা প্রকাশ করতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। মান, এই ছোট হাতের এল এর মান হতে পারে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান 0 থেকে শুরু করে n- কত পর্যন্ত? 1 পর্যন্ত। এটি কি নির্দেশ করে থাকে? সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে থাকে। তাহলে কক্ষপথের আকৃতি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের কি নির্দেশ করে থাকে বলতো? আকৃতি। এবার আমরা যদি দেখি এই সহকারী কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ কি হতে পারে। গাণিতিক সমীকরণ, আমরা যে বিষয়টা লক্ষ্য করব, সহকারী কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ বলতে বোঝায় mvr h ডিভাইডেড বাই 2 উপরে ইন্টু আকারে থাকবে l ইন্টু l প্লাস 1। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ mvr ইলেকট্রনিক কৌণিক ভরবেগ h ডিভাইডেড বাই 2 আর h এর সাথে ইন্টু আকারে থাকলো l ইন্টু l প্লাস 1। এলটা কি এটা আমি অবশ্যই বলে দিয়েছি। এলটা হলো আমার এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এই মানটা আসবে আমাদের 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। এনটা এর আগে আমরা পড়েছি, এনটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যার তথ্যগুলো দেখলাম। এখন আমরা যদি দেখি যে n এর মান 3, তাহলে l এর মান 0, 1, 2। এটা কেন হবে? আমরা লিখেছিলাম l এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। অর্থাৎ এই l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান আমরা ব্যবহার করছি 3, এটা হবে 0, 1, 2। অর্থাৎ আমি n এর মান যা ব্যবহার করব, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে তার আগের ঘর পর্যন্ত আমি যেতে পারবো। এটা যদি 3 হয় এটা 0, 1, 2। এটা যদি 4 হয় তাহলে 0, 1, 2, 3। অর্থাৎ এই মান পর্যন্ত আমি যাব না, 0 থেকে ধনাত্মক মান পজিটিভ মান তার আগের ঘর পর্যন্ত আমি নিব। এবার এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান অনুসারে আমরা বিভিন্ন ধরনের উপস্তর পাবো। এখন উপস্তরগুলো দেখি। এল এর মান 0 হলে উপস্তর এস। আসলে এই এস কথাটার উৎপত্তি হয়েছে শার্প থেকে। এবার 1 হলে আমরা পাবো পি। পি কথাটা উৎপত্তি হয়েছে প্রিন্সিপাল থেকে। এবার এটা যদি 2 হয় তাহলে উপস্তর পাবো ডি। ডি কথাটা উৎপত্তি হয়েছে ডিফিউজ থেকে। এবার এটা যদি 3 হয় তাহলে পাবো এফ। এফটা তাহলে আমরা এই যে দেখলাম যে শার্প এস, প্রিন্সিপাল পি, ডিফিউজ ডি, ফান্ডামেন্টাল এফ। অর্থাৎ আমরা শার্পের বাংলা বলতে পারি তীক্ষ্ণ, প্রিন্সিপাল প্রধান, ডিফিউজ বিক্ষিপ্ত, ফান্ডামেন্টাল মৌলিক। তাহলে এই জায়গায় এল এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের উপস্তর পাওয়া যায়। এখন এই উপস্তরগুলো নিয়ে আমরা তথ্যগুলো দেখব। এখন উপস্তর কি কি পাওয়া যেতে পারে? 0-র জন্য আমরা অবশ্যই পাবো এস, 1 এর জন্য পি, 2 এর জন্য কি পাবো? ডি। যেহেতু 2 এর জন্য ডি, এদের প্রত্যেকের আগে আমার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n বসবে। 3s, 3p, 3d। অর্থাৎ
এখান থেকে আমি যে বিষয়টা বুঝতে পারি, n এর মান যখন 3 তখন এটি 3s 3p এবং 3d উপস্তরে বিভক্ত। তাহলে আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা আরেকবার দেখব। প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা কিছু নির্দিষ্ট উপস্তরে বিভক্ত। এই উপস্তরগুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এখন দেখো, এই যে আমরা সংজ্ঞা দিলাম, প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা কিছু নির্দিষ্ট উপস্তরে বিভক্ত। এই উপস্তরগুলোকে বলতে পারি কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যার যে তথ্যটা আমরা দেখলাম, এখন দেখো তো এই n এর মান 3 এর ক্ষেত্রে 3f কি আমি অরবিটাল লিখেছি? কোনোভাবেই লিখি নাই। তাহলে আমি 3f লিখি নাই। তাহলে 3f কি সম্ভব না অসম্ভব? অবশ্যই অসম্ভব। তাহলে এই অসম্ভব অরবিটাল কি কি সেটা আমরা দেখব। অসম্ভব অরবিটাল। এখন অসম্ভব অরবিটালগুলো কি কি হতে পারে? এই যে দেখো, 3 এর জন্য f, তার মানে আমরা বলতে পারবো 3f অসম্ভব। তার থেকে কত আছে? ছোট 2fও অসম্ভব। 1 এর ক্ষেত্রে 1fও অসম্ভব। এই 3 এর জন্য f হচ্ছিল, তার মানে 3f অসম্ভব। তার থেকে ছোট 2f অসম্ভব, 1f অসম্ভব। d 2 এর জন্য d, তার মানে আমরা বলতে পারি 2d অসম্ভব। 2 এর ছোট কত আছে? 1d অসম্ভব। এরপর আমরা যদি দেখি 1 এর জন্য p, তার মানে আমরা অবশ্যই বলতে পারবো 1p অসম্ভব। তাহলে এই জায়গায় অসম্ভব অরবিটাল কয়টা আছে বলো তো? এখান থেকে বলতে পারি 3f অসম্ভব, 2f অসম্ভব, 1f অসম্ভব, 2d অসম্ভব, 1d অসম্ভব, 1p অসম্ভব। এই অরবিটাল প্রায়ই এমসিকিউ পরীক্ষায় দেয়, নিচের কোন অরবিটালগুলো অসম্ভব। মনে রাখবে যে এল এর যে মানের জন্য যে ধরনের অরবিটাল ও উপস্তরগুলো পাই, সেই উপস্তরগুলো অসম্ভব। যেমন 3 এর জন্য f, তাই 3f অসম্ভব, তার ছোট সবগুলোই অসম্ভব। এখন অসম্ভব অরবিটাল এটা যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন আকারে দেয়, উত্তরটা আমরা কিভাবে লিখব? কি প্রশ্ন আকারে দিতে পারে? আমাকে প্রশ্ন আকারে এটা দিতে পারে যে 2d অরবিটাল অসম্ভব, অরবিটাল অসম্ভব কেন? তোমরা দেখবা এটা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার দিয়েছে যে 2d অরবিটাল অসম্ভব কেন। তখন তোমরা প্রশ্নটার অ্যান্সার করবা, প্রশ্নটাকে সলভ করবা এইভাবে, 2d অরবিটাল অসম্ভব কারণ। এই জায়গায় প্রথমে আমরা লিখলাম কি? কারণ। এইভাবে যদি কোনো অরবিটালটা দেওয়া থাকে, এই আগে যে সংখ্যা থাকে সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n নির্দেশ করে, তাহলে 2d, এখানে n এর মান অবশ্যই হবে কত? 2। আর n এর মান থেকে l এর মান নির্ণয়ের আমরা একটা সূত্র পড়েছিলাম। l এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তার মানে এটা হবে 0 এবং 1। সেক্ষেত্রে আমরা উপস্তর কি কি পাবো? 0 এর জন্য s, তাহলে s, 1 এর জন্য p, তার মানে 2s 2p। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 2, সেক্ষেত্রে উপস্তর পাবো 2s এবং 2p। কোনোভাবেই এই জায়গায় 2d অরবিটাল সম্ভব নয়। তাহলে আমাকে যদি বলতো 2d অরবিটাল অসম্ভব কেন, তখন আমি কারণ হিসাবে লিখলাম n এর মান এখানে 2, n যদি 2 হয়, l 0 1, সেক্ষেত্রে উপস্তর 2s 2p। কোনোভাবেই এক্ষেত্রে 2d অরবিটাল সম্ভব নয়। এরকম তোমাকে যদি আরও কিছু প্রশ্ন দেয়, 1d কেন সম্ভব নয়, 1p কেন সম্ভব নয়, 3f কেন সম্ভব নয়, 2f কেন সম্ভব নয়, 1f কেন সম্ভব নয়, এখন এই যে তথ্যগুলো যখন আমাকে বোর্ড পরীক্ষায় দেয়, তখন আমার জন্য একটু হলেও প্রশ্নগুলোর অ্যান্সারটা সো হার্ড হয়ে যায়। তো তোমরা একটু এই প্রশ্নটা কেন সম্ভব নয় সুন্দর করে মনে রাখতে পারো। এখন অসম্ভব অরবিটালের পরে আমরা আরও কিছু প্রশ্ন দেখব। এখান থেকে অনেকবার অ্যাডমিশন পরীক্ষায় কিছু ট্রিক্স করে কোশ্চিন দিয়েছে। কীরকম কোশ্চিন? এগুলো এমসিকিউতে সবচেয়ে বেশি দেয়। কি কি দেয়? যেমন আমাকে যদি বলে 4p
এর ক্ষেত্রে NOL এর মান কত? আমাকে প্রশ্ন করেছে 4p এর ক্ষেত্রে NOL এর মান কত। সবসময় মনে রাখবা এই যে 4p এটা হলো n এর মান, আর তার পাশে কি আছে এটা হলো l এর মান, মনে থাকবে। এখন যদি আমরা দেখি এখানে n এর মান অবশ্যই 4, এবার 4 এর পাশে কি আছে p, p এর জন্য কত পাবো 1, 1 এর জন্য যদি p পাই p এর জন্য কত 1, তাহলে l এর মান কত 1, তাহলে এইটা n এর মান নির্দেশ করলো, p থাকার কারণে আমি l এর মান কত পেলাম বলো তো 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমাকে কোনো কারণে বলতো যে এই 4p এর পরিবর্তে 4d, এই 4d এর ক্ষেত্রে n কত এবং l কত, আশা করি তুমি বলতে পারতা। n এর মান অবশ্যই কত 4, যেহেতু d আছে d এর জন্য মান কত লিখব 2। এখন এই টপিকটা কেন বুঝালাম এটা একটু তোমাদেরকে বুঝাই দেব। আসলে অনেকে মনে করে n এর মান 4, আর n এর মান 4 হলে আমরা জানি l এর মান হবে কত 0, 1, 2, 3, কিছুক্ষণ আগে বলেছি। এবার আমি যদি দেখি l এর মান অনুসারে বিভিন্ন উপস্তর পাবো, উপস্তরগুলো কি কি লিখতে পারবো। উপস্তরগুলো আমরা সুন্দর করে লিখতে পারবো, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। এখন আমরা যদি দেখি এখানে 4s, 4p, 4d, 4f এরকম সবই তথ্য পাবো। তাহলে এখানে 4p এর জন্য n এর মান 4 আর l এর মান শুধু 1 কেন আমি লিখেছি, এখানে স্যার আমাকে নির্দিষ্ট করে দিয়েছিল শুধু 4p। এই জায়গায় 4p নির্দিষ্ট করার জন্য n এর মান হয়েছিল 4 এবং l এর মান শুধু কত 1। কোনোভাবেই এই জায়গায় 1 ব্যতীত 0, 2, 3 হবে না। যদি আমাকে কখনো MCQতে এই প্রশ্নটা দিত এবং ক নাম্বার অপশানে দিত n 4 এবং l এর মান 0, 1, 2, 3, আর খ নাম্বার অপশানে আমাকে দিত n 4 এবং l এর মান 1, তাহলে অবশ্যই আমার সঠিক অ্যান্সার কোনটা হবে খ নাম্বার। কারণটা হলো 4p এর ক্ষেত্রে n এর মান 4 এবং l এর মান অবশ্যই 1, কখনো সবগুলো মান হতে পারে না। সবগুলো মান হলে 4s হতো, 4p হতো, 4d হতো, 4f হতো, সবগুলো আমার উপস্তর হতো, কিন্তু সবগুলো উপস্তরের কথা আমাকে এখানে বলে নাই। তাহলে এই যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় নিয়ে কথা বললাম, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান থেকে আর কি কি তথ্য আমরা দেখতে পারি। এখন তথ্যগুলো একটু দেখব। l এর মান হতে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হতে অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় করতে পারবো অরবিটাল। l এর মান হতে অরবিটাল নির্ণয়ের সূত্রটা হলো 2l + 1, আর অরবিটাল জানলেই আমরা জানি ইলেকট্রন সংখ্যাটা খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়? ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র 2 × 2l + 1। কেননা আমরা জানি প্রতিটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকে কয়টি? 2টি। অরবিটাল যা হবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যাবে কিভাবে? 2 × 12 + 1 এই সূত্র দ্বারা। এখন আমরা যদি দেখি l এর মান 0, l এর মান কত 0, সেক্ষেত্রে অরবিটাল হবে 2 × 0 + 1, মানে এখানে অবশ্যই অরবিটাল কয়টা? একটা। আর এখানে হবে 2 × 0 + 1, মানে এখানে ইলেকট্রন কয়টা হবে? 2টা। l এর মান 1 হলে 2 × 1 + 1, অবশ্যই অরবিটাল কয়টা? 3টা। আর এখানে হবে 2 × তাহলে ইলেকট্রন কয়টা হবে? 6টা। l এর মান 2 হলে 2 × 2 + 1, অবশ্যই অরবিটাল কয়টা? 5টা। ইলেকট্রন তখন হবে 2 × +1, অবশ্যই কয়টা? 10টা। l এর মান 3 হলে এখানে হবে 2 × 3 + 1, অরবিটাল কয়টা? 7টা। ইলেকট্রন 2 ×
2 × 3 + 1 মানে এখানে ইলেকট্রন কত হবে 14টা। একটু দেখো তো এল এর মান যখন 0 তখন আমরা কি পেয়েছিলাম এস, 1 যখন তখন পি, 2 যখন তখন ডি, 3 যখন তখন এফ। তাই ইলেকট্রন বিন্যাসে এসে আমরা সবসময় ইলেকট্রন কয়টা দিই 2টা, পিতে কয়টা দিই 6টা, ডিতে কয়টা দিই 10টা, এফে কয়টা দিই 14টা। অর্থাৎ আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান যদি কখনো জানি, এই এল এর মান থেকে খুব সহজেই নির্ণয় করতে পারবো যে এখানে কতগুলো অরবিটাল থাকবে, কতগুলো ইলেকট্রন থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে দেখব যে কিভাবে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে থাকে। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দেখব এটি কিভাবে কক্ষপথের আকৃতি নির্দেশ করে থাকে। কিছুক্ষণ আগেই বলেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে, তাহলে আকৃতিগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে। কক্ষপথ দুই ধরনের হতে পারে আকৃতির দিক থেকে, একটা হতে পারে বৃত্তাকার এবং আরেকটা হতে পারে উপবৃত্তাকার। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে থাকে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা হতে পারে বৃত্তাকার আর আরেকটা হতে পারে কি উপবৃত্তাকার। তাহলে কখন বৃত্তাকার হবে কখন উপবৃত্তাকার হবে একটু দেখব। এখন যদি আমরা দেখি এল এর মান n-1 এর সমান যদি হয়, এল সমান n-1 দুটা যদি সমান হয় বৃত্তাকার, এল এর মান যদি ছোট হয় n-1 অপেক্ষা, তাহলে সেটা হবে কি উপবৃত্তাকার। এখন আমরা দেখব কিছু উপস্তর, এরপর দেখব এন এর মান, তারপর দেখব এল এর মান, তারপর দেখব মন্তব্য। এখন আমরা তথ্যগুলো একটু দেখব। 1 নম্বর উপস্তর হিসাবে নিলাম 4s। 4s তার মানে এখানে 4s এর ক্ষেত্রে n এর মান অবশ্যই 4, l এর মান কত 0। এখন আমরা যদি দেখি 4s এর ক্ষেত্রে n এর মানটা 4 এবং l এর মানটা 0, তাহলে এটা 0, এটা n এর মান 4। এখন এই জায়গায় আসলে n এর মান যদি 4 হয় n-1 এর মানটা তাহলে কত হবে 3। আচ্ছা, মন্তব্যে যাওয়ার আগে আমরা একটু দেখি n-1 লিখি, তারপরে মন্তব্যটা লিখি, তাহলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হবে। এখন আমরা যদি এই তথ্যটা একটু দেখি, n এর মান 4, l এর মান 0, তাহলে n-1 সমান কত হবে অবশ্যই 3। কেননা এই জায়গায় 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, তাহলে 0 আর 3 অর্থাৎ l আর n-1 সমান নয়। যেহেতু সমান নয়, এই মানটা ছোট এই মানটা বড়, তাই মন্তব্যে আমরা বলবো এটা হবে উপবৃত্তাকার। তাহলে 4sটা কি হবে উপবৃত্তাকার। 2 নম্বরে যদি আমরা লিখি 4p, তাহলে n এর মান 4p যেহেতু আছে তাই l এর মান কত 1, 0 এর জন্য s, p এর জন্য কত 1, তাহলে n-1 কত 3। এই জায়গায় এই l এর মান 1 আর n-1 এর মান 3 কখনোই সমান নয়, l এর মান ছোট এবং n-1টা বড়, তাহলে এটাও হবে কি উপবৃত্তাকার। এবার 3 নম্বরটা আমরা যদি দেখি 4d, 4d এর ক্ষেত্রে যদি দেখি n এর মান কত 4, এবার l এর মান কত 2। এই যে দেখো d এর জন্য কত পাই 2, তাহলে n-1 অবশ্যই 3, কেননা 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এই জায়গায় l এর মান ছোট আর n-1 এর মান কি বড়, অবশ্যই এটাও হবে উপবৃত্তাকার। এখন যদি আমরা 4 নম্বর তথ্য দেখি, 4f এর ক্ষেত্রে আকৃতি কিরূপ হবে। এই 4f n এর মান 4, l এর মান 3, কেননা f যেহেতু আছে f এর জন্য 3 কিছুক্ষণ আগেই বুঝাইছিলাম। এখন এটা যখন 3 হয় তখন n-1 এর মানটা কত হবে 3, তার মানে এই দুটা মান দেখো l আর n-1 হচ্ছে সমান হয়ে গেছে, তাই এটা হবে বৃত্তাকার। এখন আমাকে যদি স্যার কখনো বলতো যে এই 4s, 4p, 4d, 4f এর একটা আকৃতি তৈরি করতে হবে, অর্থাৎ একটা চিত্র তৈরি করতে হবে, চিত্রটা আমরা কিভাবে তৈরি করব। চিত্রটা এই রকম করে তৈরি করব যে এটা একটা কক্ষপথ,
এই যে 4F এর ক্ষেত্রে আমরা দিলাম কি বৃত্তাকার, এই 4F এটা হলো বৃত্তাকার। এবার আমরা মাঝখানে একটা নিউক্লিয়াস দিয়ে রাখছি। এবার আমরা যদি দেখি এই নিউক্লিয়াস থেকে পরবর্তী কক্ষপথের আকৃতিটা এরকম করে তৈরি করলাম। এটা মনে করো আমার আকৃতি হলো 4D এর। এটা আমরা কার আকৃতি ধরলাম? 4F এর তো গোলাকার ছিল, 4D এর আকৃতিটা হলো এরকম উপবৃত্তাকার 4D। এবার আমরা এখান থেকে আর একটা আকৃতি নিলাম। এই আকৃতিটা মনে করো এই আকৃতিটা আমরা নিলাম, এই আকৃতিটা নিলাম 4P এর ক্ষেত্রে। আর একটা অংশ বাকি আছে, সে আর একটা অংশ আকৃতিটা হলো লাস্টেরটা, এটা যেটা নিলাম সেটা হলো 4S এর ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই চতুর্থ কক্ষপথের আকৃতি 4S, 4P, 4D এবং 4F এর ক্ষেত্রে এরকম আকৃতি হবে। 4F বৃত্তাকার, 4D এটা হচ্ছে উপবৃত্তাকার, 4P উপবৃত্তাকার এবং 4S এটাও হবে কি উপবৃত্তাকার। এই যে আকৃতি, এই আকৃতিটা অনেক বইয়েই ভালো করে দেওয়া নাই। এই অনেক বইয়ের চিত্রে এই চিত্রগুলো কিছুটা ভুল দেওয়া আছে, তো তোমরা এটাকে একটু ক্লিয়ারলি জানবে। এমনকি এই তথ্যটাও অনেক বইয়ে দেওয়া নাই, একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করবে। বলছে যে NOL হতে উপস্তর নির্ণয়। তাহলে N আর L হতে উপস্তর কিভাবে নির্ণয় করতে পারবো? N এর মান দেওয়া আছে, L এর মান দেওয়া আছে, উপস্তরগুলো কি কি হতে পারে এবং এই উপস্তরগুলো নির্ণয় করব। এক নম্বরে দেওয়া থাকলো N এর মান 5, L এর মান 2, উপস্তর কি হবে? আমরা এই জায়গায় N এর মান থেকে অবশ্যই প্রথমে বসাবো 5। এবার এটা আছে 2, একটু মানগুলো দেখি। L এর মান 0 এর জন্য S, 1 এর জন্য P, 2 এর জন্য D আর 3 এর জন্য F। তাহলে দেখো L এর মান দেওয়া আছে কত? 2 এর কারণে আমরা এর পাশে বসাতে বাধ্য হলাম কি D। তাহলে এবার যদি আমাকে বলতো এটা 6, এটা দেওয়া আছে হচ্ছে 3, তাহলে কি লিখতাম? 6F, কেননা 3 এর জন্য F, L এর মান যখন 3। 3 নম্বরে আমরা যদি দেখি এটা 4, এটা দেওয়া আছে 2, তার মানে এটা অবশ্যই 4D, কেননা N এর মান 4, এটা 2 এর জন্য বাধ্য হয়ে D লিখলাম। এবার 4 নাম্বার আমাকে যদি বলতো এটা 2, এটা 0, তার মানে 2S, এই জায়গায় 0 এর জন্য আমি কি জানি? S জানি। এবার 5 নম্বরে এটা যদি দিত 3, এটা যদি 1, তখন আমরা লিখতাম কি? 3P। তার মানে N ও L হতে উপস্তর নির্ণয়। খুব সহজেই N এর মান এবং L এর মান হতে উপস্তরগুলো নির্ণয় করতে পারি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো তথ্য না বুঝে থাকো সুন্দর করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা যে ভাইয়া এই তথ্যগুলো আমরা বুঝতে পারছি না, আমি চেষ্টা করব ওই তথ্যগুলোকে আরও ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।